বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে প্লাবিত হয়েছে অন্তত 25টি নিচু এলাকা। রাতে হঠাৎ বাড়তে থাকে উপজেলার মহারশী নদীর পানি, এতে তলিয়ে যায় আশেপাশের এলাকা। বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজারেও পানি ঢুকেছে। বসতবাড়িতে পানি ওঠায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। ভেসে গেছে মাছের ঘের, সবজি ও ধানের ক্ষতির শঙ্কায় আছেন কৃষকরা। সকাল 9:30টার পর বৃষ্টি কমে যাওয়ায় শহর থেকে পানি নামতে শুরু করে। এছাড়া রাতে হওয়া বৃষ্টির কারণে নালিতাবাড়ি পয়েন্টে ভোগাই নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার ও চেল্লাখালী নদীর পানি 525 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রায় 2.5 কোটি টাকায় যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন। মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করেছেন জয়। গেল 12 সেপ্টেম্বর চুক্তিটি করা হয়, যার তথ্য প্রকাশ হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে। বাংলাদেশের নানান ইস্যুতে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় এদেশের রাজনীতির মাঠ। নিজেদের ক্ষমতার সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রায়ই অভিযোগ করতেন দেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামায়াত। এবার তারাই হাঁটলেন সে পথে। গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে গ্রেফতার হন আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি। পলাতক আছেন দলটির অনেক নেতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে ওয়াজেদ ইনকর্পোরেশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের প্রতিষ্ঠানটি এই চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, যেখানে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে 6 মাস মেয়াদী চুক্তি সই করেছেন সজীব ওয়াজেদ জয়। সেই চুক্তির তথ্য এরই মধ্যে প্রকাশ হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও। 2004 সালে অ্যালকাটেল অ্যান্ড ফা নামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীব ওয়াজেদ জয়। আর 2019 সালে ব্লুস্টার স্টাডিজ সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। একদিনের সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সহ প্রায় 1 ডজন বিষয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, আটকে পড়া শ্রমিকদের পাঠানো এবং নতুন শ্রমবাজার উন্মোচনে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ও পাচারের অর্থ ফেরাতে দেশটির ভূমিকা নিশ্চিতের তাগিদ তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় প্রথম কোনো সরকার প্রধান হিসেবে শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী সহ 58 সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সফরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই দেশের সরকার প্রধানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি সহ প্রায় 1 ডজন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান। আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয়, সেগুলির অনেকখানি আমরা হয়তো সমাধান করব। এদিকে 2025 সালের জন্য মালয়েশিয়া আসিয়ান জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, যে জোটের অংশ মিয়ানমারও। ফলে আসিয়ান জোটের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হবে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে গতানুগতিক সহযোগিতা বৃদ্ধির বাইরে প্রত্যাবাসনে নতুন কোনো পদ্ধতি আলোচনা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তারও অনেক চিন্তাভাবনা আছে রোহিঙ্গা নিয়ে। এখন দুজন মিলে কিছু নতুন করতে পারে কি না সেটাও দেখা দরকার। অনেকেই আশা করছেন যে নতুন একটা অ্যাপ্রোচ হয়তো তৈরি হবে, যেহেতু মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার সেও আগ্রহী, সেখানে একটা হয়তো
নতুনত্ব আসতে পারে। এদিকে ভিসা পাওয়ার পরেও 17,000 বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদেরকে পাঠানো এবং নতুন কর্মবাজার উন্মুক্ত করতে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলেও মনে করেন বিশ্লেষকরা। শ্রমিকদের মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে কিছু নতুন দিক নির্দেশনা আসবে এবং যে আগের যারা যাওয়ার কথা ছিল আমার মনে হয় যে তাদের ব্যাপারে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। এছাড়াও মালয়েশিয়া বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের অর্থ পাচারের অন্যতম গন্তব্য। পাচার হওয়া অর্থ ফেরাতে দুই দেশ সমঝোতায় আসে কিনা সেটিও লক্ষ্য রাখার বিষয় বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এবং ওখানে যদি বেআইনিভাবে সেটাকে ব্যবহার করে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা সহ একাধিক জেলায় গোয়েন্দা তৎপরতা চালায় পুলিশ। এ সময় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আজিজুল হক, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদির নামাপাড়ায় মসজিদ রোডের মাঝে দেয়াল তুলে রাস্তার জায়গা দখলের অভিযোগ উঠেছে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বিজে প্রপার্টিজের বিরুদ্ধে। এতে ওই এলাকার অনেকে হারিয়েছেন চলাচলের একমাত্র রাস্তা। জানতে পেরে সিটি কর্পোরেশন দেয়াল উচ্ছেদে গেলেও আদালতের নিষেধাজ্ঞায় করতে পারেনি দখলমুক্ত। সব অভিযোগ অস্বীকার করে আদালতের উপর ছেড়ে দেওয়ার কথা জানালেন বিজে প্রপার্টিজের কর্তা ব্যক্তিরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউল কাউসার, আর ছবি তুলেছেন রতন চন্দ্র মজুমদার এবং শেখ নাহিদ। রাজধানীর ইসিবি চত্বর থেকে কালচি যাওয়ার পথে রাস্তার উত্তর দিকে পশ্চিম মানিকদি মসজিদ রোড। গত 30 বছর ধরে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 2011 সালে 1 বছর মেয়াদি বায়না দলিল করেই 2023 সালের মে মাসে সড়কটির মাঝামাঝি অবৈধভাবে দেয়াল তুলে দেয় আবাসন ব্যবসায়ী গ্রুপ বিজে প্রপার্টিজ। 30 বছর একটা পুরনো রাস্তা, তারও আগে মাটির রাস্তা ছিল। জুন ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে, দেবের ম্যাপে আছে। বাউন্ডারি করে লইছে, এখন নামাজ পড়ে আসতে পারি না, সমস্যা। রাস্তাটা আটকানোর মানে হইলো আমাদের জায়গা সহ আমাদের পিছনের জায়গা নিয়ে ওরা বড় করে বিল্ডিং করার ইচ্ছা, 18 তলা বিল্ডিং করব। সরেজমিনে দেখা মিলল এর ফলে সৃষ্ট দুর্ভোগ। দেয়ালটি নির্মাণের কারণে হাঁটা চলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তারা কোন দিক দিয়ে চলাচল করছেন চলুন দেখে আসি। গেট বরাবর ওই বিজিকারে করছে, বাথরুম দিছে, ওয়াল কইরা বাথরুম দিয়া তারপরে সেদিকে মনে করেন বন্ধ করে দিছে। আঙ্গার পানি যায় না, আমাকে শৈলের মধ্যে গাও বাড়াই পড়ছে, দাউদ বাড়াই পড়ছে। চলুন যেতে চাই আরো কিছু মানুষের বাড়িতে। বন্ধ করে দিয়েছে, যাওয়ার মতন ব্যবস্থা নাই। দেয়াল তোলার বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে সিটি কর্পোরেশন একজন ম্যাজিস্ট্রেটকে পাঠায় দেয়ালটি উচ্ছেদ করতে। সেখানে স্টে অর্ডার আছে, সেই কারণে আমরা উচ্ছেদ করিনি। আদালতের অর্ডারের যে সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা দেখে প্রয়োজনে লিগ্যালভাবে সেই স্টে অর্ডারকে আমরা ভ্যাকেট করার চেষ্টা করব। আবাসন ব্যবসায়ীরা যে বায়না দলিলের মাধ্যমে জমি কিনেছিলেন সে দলিলে তাদের উল্লেখিত জমির উত্তর এবং দক্ষিণ পাশে সড়কের কথা উল্লেখ থাকলেও কিভাবে তারা সড়কটি বন্ধ করে দিয়েছেন তা জানতে চাইলে তাদের দাবি, তাদের জমিকেই এতদিন রাস্তা হিসেবে ব্যবহার করেছেন এলাকাবাসী। বায়নার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা পেয়েছেন তারা। দেখালেন স্থগিতাদেশের কাগজ, বললেন আদালতের উপর আস্থা থাকার কথা। প্রথম 1 মাসের, পরে 6 মাসের স্থগিতাদেশ বহাল রেখেছে। আদালত যে সিদ্ধান্তটাই দেবে সেটাই আমরা মেনে নেব। এদিকে মসজিদ রোডে দেয়াল তোলায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। চলাচলে অসুবিধার পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মানুষজন আসাই জানা, মানুষজন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া উপযোগী হয়ে যায়। পানিটা বের হয়ে যেত, এখন আপনার সামনে বাধা পাওয়াতে এই জিনিসটা এখন আর হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ মসজিদটিতে একসময় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এই দেয়ালটি নির্মাণের পর থেকে এখানে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কারণ এই মসজিদের পশ্চিম পাশে যে সকল এলাকাবাসী রয়েছেন তারা আর কোনোভাবেই আসতে পারছেন না মসজিদটিতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি দ্রুত যৌক্তিক সমাধানের, যেখানে বাধা হয়ে দাঁড়াবে না সম্পত্তির লোভ এবং দুনিয়াবি লালসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দাম কাঁচামরিচ ও বেশিরভাগ সবজির। তবে কিছুটা কমতির দিকে মাছের দর। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় কয়েকদিনের ব্যবধানে 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে 27 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। ব্যবসায়ীদের দাবি, বন্যায় খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এদিকে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। মানভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 160 টাকায়। কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণ, বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। ইলিশের দাম বাড়তি থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য মাছের দর। এবার বাণিজ্যের খবর। যারা অর্থনীতি না বুঝে শুধু ধারণার উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ করছেন তারাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। দেশের শেয়ার বাজার নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। তবে বিনিয়োগকারীদের হতাশা দূর করতে রাষ্ট্র মালিকানাধীন আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার পরামর্শ দিচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। শেয়ার বাজারে এক ধরনের অস্থিরতা আছে, সেটা আসলে বড় সমস্যা না। সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে যে আমরা গত 1 মাস ধরে দেখতে পাচ্ছি যে আপনার মার্কেটে যে ডেইলি ট্রেড ভলিউম সেটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। 500 থেকে 700 কোটি টাকার মতো ট্রেড ভলিউমটা থাকছে। কারসাজি হয়েছে, বিনিয়োগ এখন বন্ধ হয়ে গেছে, ভালো শেয়ারের সংখ্যা কমে গেছে, আস্থার সংকট তো হবে। এখন আস্থা সংকট কেটে যাবে, তো ইট উইল টেক টাইম। স্টক মার্কেটে শেয়ারের দাম বাড়বে কমবে, প্রতি মুহূর্তে ঝুঁকিও থাকবে। এর মধ্যেই বিনিয়োগ করে লাভবান হওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। এতেই প্রশ্ন উঠেছে অধিকাংশ বিনিয়োগকারী লোকসানের মুখে পড়ার কারণ ও ধরন নিয়ে। স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট অত্যন্ত একটা ডিসিপ্লিনের গেম। যাদের কাছ থেকে কমপ্লেইন শোনেন তারা অধিকাংশ ক্ষেত্রে স্পেকুলেটিভ ইনভেস্টার। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাবটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাব হচ্ছে, ভাই আমি খুব হাই রিস্কে খেলতে চাই, আমি ইনভেস্ট করতে চাই, আমি মিনিমাম 40-50-100% রিটার্ন বের করতে চাই বছরে। আচ্ছা, এই ধরনের ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি খুব দক্ষ না হন আপনি 100% রিটার্ন বের করতে পারবেন না, কিন্তু 100% লুজ করতে পারবেন। এটা খুবই স্বাভাবিক। বর্তমানে দৈনিক যে পরিমাণে শেয়ার হাত বদল হচ্ছে সেটির বিপরীতে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও পর্যাপ্ত। এ অবস্থায় ভালো প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হলে লোকসানে পড়ার সংখ্যা কমবে সাধারণ বিনিয়োগকারীদের। এই সরকার তো অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। আমি অনুরোধ করব যদি সময় করে হলো কিছু সরকারি শেয়ার যদি যেগুলো অলরেডি ইয়েতে আছে, লাইনে আছে বিক্রি করার জন্য, লিস্টে আছে এটা সরকারি দপ্তরে, সেগুলো যদি বিক্রি করতে পারে তাহলে উপকার হবে। শেয়ার যারা ভালো কিনতে চায় তারাও উপকৃত হবে, আর ওই যে সরকারও কিছু টাকা পেয়ে যাবে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ বিদ্যুৎ জ্বালানি প্রকৌশল ব্যাংক খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। কয়েক মাস আগে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হলেও পরে সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। সরকারি খাদ্য গুদামে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে। কৃষকের অভিযোগ, টাকার ভাগ না দিলে তাদের কাছ থেকে কেনা হয় না ধান। এমনকি 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতিকে। অবশ্য এ নিয়ে দায়সারা বক্তব্য খাদ্য বিভাগের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ধান। অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায় অর্থ না দিলে কেনা হয় না ধান।
কৃষকরা জানান সদর উপজেলার খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনিয়া প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেন। টাকা না দিলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ কারণে অনেকেই খাদ্য গুদামে ধান বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। টাকা ঘুষ না দিলে ধান নেব না, এই কথা কয়। তারপর সে ধান নেয় সে ধান নিয়ে বাড়ি পরে সস্তা বেশি দিয়েছে। ধান নেয় না, ঘুষ চায়। 5,000 টাকা দিয়েছে, সে ধান নেছে ও সিলেসডি নাম করে একটা অফিসার। শুধু আর্থিক অনিয়ম নয়, অভিযোগ উঠেছে 15ই আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে জেলা আওয়ামী লীগের সভাপতিকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন অভিযুক্ত প্রবীর কুমার। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত। তবে সম্প্রতি মোবাইলে ধারণ করা তার একটি সাক্ষাৎকারে তিনি চাল দেওয়ার কথা স্বীকার করেন। আপনিও জানেন, সবাই জানে 20 টন চাল দাবি করছে 15ই আগস্টে। আমি বলছি না, আমি 20 টন চাল কোথা থেকে দেবো না বলছি, তখনই সে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন তার আমি টাকা দিইনি। কি দিয়েছেন? সে তারা সেই 15 আগস্ট পারপাস 3 টন চাল নিয়েছে। এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এসব নিয়ে দায় সারা বক্তব্য খাদ্য বিভাগের। কৃষক তার অ্যাকাউন্ট থেকে সে নিজে টাকা তোলে, এখানে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই এবং আমার এও বাইরে যে এটা হওয়ার কথা না। এখান থেকে টাকা নেয় কিনা যদি আপনারা বলেন, তাইলে আমরা যদি অভিযোগের মতো করেন তাইলে আমরা এটা তদন্ত কমিটি করে দেখব। 32 টাকা কেজি দরে 2256 মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ থাকলেও চলতি মৌসুমে গোপালগঞ্জে 249 জন কৃষকের কাছ থেকে সংগ্রহ হয়েছে মাত্র 748 মেট্রিক টন ধান। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, ডুবে গেছে ঘরবাড়ি, দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।